দর্শক আমন্ত্রণ চট্টগ্রাম 24 এর বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রামে যে জাহাজ কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন 9 শ্রমিক, তার পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছিল দুর্ঘটনার দুদিন আগে, অথচ নতুন করে ছাড়পত্র না নিয়েই কাটা হচ্ছিল জাহাজটি। তাছাড়া দুর্ঘটনার পর বেরিয়ে এসেছে জাহাজটিতে হাইড্রোজেন সালফাইড ছিল। প্রশ্ন উঠেছে, তাহলে কিভাবে জাহাজটি নিরাপদ বলে কাটার অনুমতি দিল সরকারি 6টি সংস্থা? প্রশ্ন দেখা দিয়েছে গ্রিন শিপইয়ার্ডগুলোর নিরাপত্তা নিয়েও। ভাটিয়ারীর ফেরদৌস স্টিল মিলে এমটি রাশি নামে যে জাহাজে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 9 জনের প্রাণ গেছে, সেটি কাটা হচ্ছিল প্রায় 1 বছর ধরে। জাহাজটিতে ব্যালাস্ট ট্যাঙ্ক ছিল 4টি, যার একটি আগেই কাটা শেষ। দ্বিতীয়টিতে কাটতে গিয়ে ঘটে দুর্ঘটনা। ব্যালাস্ট ট্যাঙ্কে সাধারণত পানি থাকে, সেখানে কোনো রাসায়নিক থাকার কথা নয়, অথচ সেখানে মিলেছে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড, যার বিষক্রিয়ায় ঘটেছে এত প্রাণহানি। এটির আনওয়ান্টেড এরকম ব্যালাস্ট ট্যাঙ্কে এরকম আনওয়ান্টেড গ্যাস, এই গ্যাসটা আসাটা ইট ইজ রিয়েলি নর্মাল শিপ ডেমোলেশন প্রসেস ম্যাথোডোলজির বাইরের একটা অংশ। বিস্ময়কর হচ্ছে, ফেরদৌস স্টিল গ্রিন শিপইয়ার্ড হলেও দুর্ঘটনার দুদিন আগে শেষ হয়ে যায় তাদের পরিবেশ ছাড়পত্র, কিন্তু শেষ হওয়ার 1 মাস আগে আবেদনের কথা থাকলেও তা করেনি প্রতিষ্ঠানটি। এই ছাড়পত্রটার ক্ষেত্রে স্পেশালি এটা 1 বছর পার হয়ে গেছে, এখনো জাহাজটার কাজ শেষ হয় নাই। বিধিগতভাবেই ছাড়পত্র এটা নবায়ন করা দরকার ছিল, তারা নবায়নের আবেদন করেনি। আমরা এই আবেদন না করার কারণে এটাকে আমাদের পরিবেশনের সাধারণ অনুযায়ী ক্ষতিপূরণ আরোপের জন্য এনফোর্সমেন্ট করার জন্য পাঠিয়েছি। নানা ত্রুটির পরও ফেরদৌস স্টিলকে জাহাজ কাটার জন্য সরকারি 6টি সংস্থা কিভাবে ছাড়পত্র দিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। একই সাথে এই দুর্ঘটনার পর প্রশ্নের মুখে গ্রিন শিপইয়ার্ডের নিরাপত্তার বিষয়টি, কেননা যেসব প্রতিষ্ঠান হংকং কনভেনশন অনুযায়ী সব শর্ত পূরণ করে তাদেরই দেয়া হয় এই সনদ। চট্টগ্রামে এমন সনদ পেয়েছে 23টি ইয়ার্ড। যারা সার্টিফিকেশন দিচ্ছে তাদেরও রেসপন্সিবিলিটি আছে যে যারা ট্রেনিংগুলো দেওয়ার কথা, ইকুইপমেন্টসগুলো যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো সঠিকভাবে আপনার ব্যবহৃত হচ্ছে কিনা, রাইটলি ইউজড হচ্ছে কিনা এবং চর্চাটা হচ্ছে কিনা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে মালিকের মানসিকতা এবং তাদের মাইন্ডসেট, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে যদি ফ্যাক্টরি ইন্সপেক্টর, বিস্ফোরক, পরিবেশ এরা যদি সক্রিয় হয় তাইলে কোনো সময় এই বিস্ফোরণ করতে পারে। অর্থাৎ ইন টোটো আইন কার্যকর, শ্রম আইন কার্যকরী করার জন্য ফ্যাক্টরি ইন্সপেক্টরটা আছে। সরকার বলছে এবারে দুর্ঘটনার পর এই শিল্প নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদেরও। শিপ ব্রেকিং আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, যাতে করে এই খাতটা এই নিরাপত্তা মেজারগুলো ফলো করে ভবিষ্যতে আরও ডেভেলপ করতে পারে, সেই ব্যাপারে আমরা সুপারিশমালা দিব। বিলসের তথ্য অনুযায়ী গত 1 বছরে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে 84টি, যাতে প্রাণহানি 15 জনের, আর গত 13 বছরে প্রাণ গেছে 161 জনের। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। রাঙামাটিতে রূপন চাকমা নামে এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার জিপতলি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায়। ঘটনার পর অভিযুক্ত স্বপন চাকমা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। স্থানীয়রা জানায়, রূপন তার এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করত। তাদের প্রতিবেশী স্বপন চাকমা সন্ধ্যায় নিজের বাবা মার সাথে কলহের এক পর্যায়ে পাশের ঘরে গিয়ে হঠাৎ রূপনকে গলা কেটে হত্যা করে। এই ঘটনার বিচার দাবি করেছে স্থানীয়রা। কক্সবাজারের রাতের আধারে মিলেমিশে হোটেল দখলের অভিযোগ উঠেছে ছাত্রদল ও নিষিদ্ধ আওয়ামী লীগের 2 নেতার বিরুদ্ধে। সোমবার রাতে লাইট হাউস এলাকার নকশি রিসোর্ট দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। ভুক্তভোগী ইশরাত জাহান বাদী হয়ে ছাত্রদল নেতা মিনারুল কবির আলামিন ও আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কি সহ 5 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন মাহফুজ শাকিল, আশিকুল ইসলাম ও আরিফুল। এদের মধ্যে মাহফুজ শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, হোটেল দখলের মামলায় সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে চট্টগ্রাম সহ 3 শহরে চালু হলো বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসের চালক ও সহকারী থাকবেন নারীরাই। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। যাত্রা শুরু করলো নতুন এক উদ্যোগ, গণপরিবহন ব্যবস্থাকে নারীবান্ধব করতে
3 জেলায় এখন থেকে চলবে বিশেষায়িত বাস। নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা সহজ করতে ঢাকায় 10 এবং চট্টগ্রাম ও বগুড়াতে 2টি করে মোট 14টি বাস নিয়ে যাত্রা শুরু করল নতুন এই সেবা। সকালে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। 3 জেলায় 10টি ডিপো থেকে এই বাসে যাত্রী সেবা পাবেন 134টি স্টপেজের নারী যাত্রীরা। তবে এই সেবা মানসম্মত করে সচল রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। আগামী 6 মাসে এই বহরে 100 বাস যুক্ত করতে চায় সরকার। এর মধ্যে থাকবে ইলেকট্রিক বাস। যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা, প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। আগে নারীদের জন্য বিশেষায়িত বাসের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা বন্ধ হয়ে যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী পুলক দাসকে জিম্মি করে কোটি টাকা লুটের ঘটনার মূল হোতা সাজু মিয়াকে ঘটনার 2 বছর পর গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। জানান 2024 সালের সেপ্টেম্বরে নগরীর হাজারীগলি থেকে নিউ মার্কেট যাবার পথে পুলক দাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরিচয় দেয়া অজ্ঞাত ব্যক্তিরা পরে ব্যাপক মারধর, 1,15,00,000 টাকার স্বর্ণালংকার ও 17,90,000 নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পুলককে সীতাকুণ্ডের বড় দারোগা হাটে ফেলে যায় দুর্বৃত্তরা। মামলার দীর্ঘ তদন্ত এবং মোবাইল ফোন উদ্ধারের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পিবিআই। গতকাল ঢাকা থেকে গ্রেপ্তার সাজু মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। তার দায়িত্ব ছিল একে ফলো করার, আরও তার যে সাথে সঙ্গে ছিল তারা বলছে যে তুই ওকে ফলো করে যখন সে নিচে নামবে তখন বলবি। তো সে সেই মোতাবেক বলে, তার সঙ্গী সাথীরা সে সহ তাকে মাইক্রোবাসে উঠায় নেয়। উঠায় নিয়ে বাকি সব ঘটনা সে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে সে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। আরও 4-5টা নাম আমাদের সামনে এসছে, সেগুলো নিয়ে আমরা আরও ভবিষ্যতের কাজ করব। যেহেতু এখানে একটা এজেন্সির কথা বলা হয়েছে এবং বাদী তার এজাহারে হ্যান্ডকাপ, ডিবি জ্যাকেটের কথা বলেছে, ওয়াকিটকের কথা বলেছে, আসলে সেগুলো আদতেও ব্যবহার করা হয়েছে কিনা, ব্যবহার করা হলে সেগুলো কার কাছে কী অবস্থায় আছে, আমরা সেই বিষয়ে এখন আমরা তদন্ত অব্যাহত আছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস, 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত 2:30টার দিকে তবলছড়ির গৌরাঙ্গ 3 রাস্তার মাথায় চেকপোস্টে একটি মোটরসাইকেল থেকে এসব জব্দ করা হয়। কর্মকর্তারা জানান থামার সংকেত দিলে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা চালায় আরোহীরা। ধাওয়া দিলে এক পর্যায়ে মোটরসাইকেল ফেলে চলে যায় তারা। শীর্ষের সিটের নিচে তল্লাশিতে মিলে মাদক, অস্ত্র, গুলি। জামিনীপাড়া জোন 23 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান খাগড়াছড়িতে প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ আইস মাদক জব্দ করা হলো, যা উদ্বেগের বিষয়। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঠেকানো যাচ্ছে না ভাঙন। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সৈকতে ভাঙন পর্যটকদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, জানাবেন বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা গত বেশ কিছু সময় ধরে দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে যে একের পর এক প্রতি বছর বর্ষা আসলে ভাঙন হয়েছে এবং এই ভাঙনের ফলে সমুদ্র সৈকতে যে জাও বাগান থেকে শুরু করে যে স্থাপনাগুলো আছে সেগুলো অনেকটাই সাগরে তলিয়ে যাচ্ছে। আমি এখন গ্লোবাল পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি একটু দেখাতে চাই যে আমরা বর্তমানে যেখানটা যাচ্ছি গত বছরের শেষের দিকের যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিপাতে ভেঙে অনেক দূর ভিতরে ঢুকে গেছে এবং এই যে সামনে একটি স্থাপনা দেখা যাচ্ছে সেটি কিন্তু অনেক ভিতরে ছিল, সেটিও ভেঙে এখন সেটিরও অর্ধেক ভেঙে গেছে। ফলে এটি যদি এবারের বর্ষা আরো যদি দীর্ঘ হয় এবং পারে বৃষ্টি হলে অথবা জোয়ারের পানি যদি বৃদ্ধি পায় তাহলে আরো বেশি ভাঙন দেখা দিতে পারে এবং এই ভাঙনের ফলে ধীরে ধীরে শৈবালের যে মূল স্থাপনাগুলো আছে সেদিকে চলে যেতে পারে। শুধু এই
শৈবাল পয়েন্ট নয়, এর পাশাপাশি এখান থেকে শুরু করে বিশেষ করে কলাতলি থেকে শুরু করে নাজিরার টেক পর্যন্ত যেই দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতে প্রতি বছর কিন্তু ভাঙন দেখা যাচ্ছে, যদিও এবছর তুলনামূলকভাবে খুবই কম। এখন যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগই গত বছরের ভাঙন। এবারের জোয়ারের পানি বৃদ্ধি পেলে, অর্থাৎ অমাবস্যার যে পূর্ণিমার জোয়ার যে হয়, সেই পূর্ণিমার জোয়ারের সময় সাগরের পানি বেড়ে যায়, সেই পানিতে ধাক্কায় কিন্তু একের পরে ঝাউগাছ বিলীন হয়ে যায় এবং ধীরে ধীরে ভাঙন অনেক বেশি ভিতরে ঢুকে যায়। এটি ঠেকাতে আমরা গত কয়েক বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের নামমাত্র জিও ব্যাগ বসানোর যে পরিকল্পনা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু কোনোভাবেই কাজে আসছে না। এখানে স্থায়ীভাবে যদি পরীক্ষা নিরীক্ষা করে বা গবেষণা করে যদি কোনোভাবে বের করা যায় যে এখানে কি ধরনের স্থাপনা বা কি ধরনের অবকাঠামো দিলে আসলে এগুলো টিকে থাকবে, সেটি করা উচিত। একই সাথে সাগরের ভাঙন ঠেকানোর জন্য যেই সাগরের যে অন্যান্য যে ইয়াগুলো রয়েছে, সাগরলতা থেকে শুরু করে যেগুলো আসলে ভাঙন রোধ করে, সেগুলোই রোপণ করা উচিত। একই সাথে আমরা মেরিন ড্রাইভেরও বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পেয়েছি, সেখানেও গত বছরের তুলনায় এবছর কিছুটা কম ভেঙেছে এবং যদি পূর্ণিমার জোয়ারের পানি যদি বৃদ্ধি পায়, ফলে সেদিকেও ভাঙন দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায় যে কক্সবাজারের আমরা গত কয়েক বছর ধরে ভারী বৃষ্টিতে যেটি দেখতে পাচ্ছি, প্রতি বছর কিন্তু ধীরে ধীরে ভাঙন বাড়ছে, যদিও এবছর কিছুটা কম। এবং যদি সামনের সময়গুলোতে যদি জোয়ারের পানি বৃদ্ধি পায়, গত বছরের মতো এবারও ভাঙন হবে এবং এই ভাঙন ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলে মূল যে অবকাঠামোগুলো আছে সেগুলোই ধ্বংস হয়ে যাবে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতে ভাঙনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিব নিহাদ। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিল্ড এক্সপো 2026। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে নগরীর হোটেল রেডিসনে এক্সপো হবে। দুপুরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের 30টি প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, বিজনেস কমিউনিকেশন এবং সেমিনার। এর মাধ্যমে সুন্দর, নিরাপদ ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী ও নির্মাণ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের পাশাপাশি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। প্রতিটা খাত থেকেই 2টা অথবা 3টা করে ব্র্যান্ডকে এখানে ইনভাইট করেছে, যারা কান্ট্রি বেস্ট, যারা বেস্ট কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে, যারা বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল প্রোভাইড করে। সবার সামনে তাদের যে ম্যাটেরিয়ালগুলো ওগুলো প্রদর্শন করার এবং আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যারা ভবন নির্মাণ করবেন, তাদের সুযোগ আছে এখান থেকে তাদের পছন্দের জিনিসগুলো বেছে নেওয়া। প্রতিটা বিল্ডিং ধরে ধরে এই কনজাম্পশনগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল ওয়েতে আমরা যদি সাজাতে পারি, একসময় দেখা যাবে পুরো নগরটাই আমাদের এই কন্ট্রোল ওয়েতে সেজে গেছে। একটা বিল্ডিংকে বা একটা স্ট্রাকচারকে প্রপারলি যে ধরনের ইঞ্জিনিয়ারিংগুলো লাগে, স্ট্রাকচারাল থেকে শুরু করে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখানে সেমিনার আছে।